আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে অল্প কিছুদিনের মধ্যে, এবং তোমাদের যাদের 2025 সালে এসএসসি পরীক্ষা রয়েছে, তোমাদের বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান বই থেকে ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন অর্থাৎ এ পার্ট নিয়ে আজ গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, বেশি পড়ে কিন্তু ভালো ফলাফল করা যায় না। আহ, কম পড়ে কিন্তু খুব ভালো ফলাফল করা যায়, তবে সেটি যদি কৌশল অবলম্বন করে পড়াশোনা করা যায়। তো বিশেষ করে হচ্ছে তোমাদের অবশ্যই একটি জিনিস মাথায় নিতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা রয়েছে, তোমাদের সম্পূর্ণ বইটি থেকে প্রশ্ন এসে থাকবে, তবে তোমাদের প্রত্যেকটি পার্ট থেকে কিন্তু বেসিক ধারণা থাকতে হবে। এবং তোমাদের প্রত্যেকটি পার্ট থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যাতে তোমরা আনসার করতে পারো, সেই যোগ্যতা তোমাদের কি অর্জন করতে হবে। তো ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের খুব সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে কয়েকটি প্রশ্ন সমাধান করে, কয়েকটি প্রশ্ন পরে তোমরা কিভাবে একটি ভালো ফলাফল করতে পারো, এবং তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে আনসার করতে পারবে, তাই নিয়ে গুরুত্বপূর্ণ একটি সাজেশন তৈরি করা হয়েছে। তো ইতিপূর্বে তোমাদের 5টি অধ্যায়ের সাজেশন দেওয়া হয়েছে। আজ তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। এখানে বিভিন্ন বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস করে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তোমরা দেখে থাকবা যে এখানে যে প্রশ্নগুলি রয়েছে কোনোটি প্রশ্নই কিন্তু বোর্ড পরীক্ষা ব্যতীত নয়, এবং এই সাজেশনটির বাইরে তোমরা যে কোনো ধরনের বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন আসছে কিনা সেটিও তোমরা দেখে নিবা। তোমরা কিন্তু এখন অনেক বড় হয়েছে, তোমরা অনেক কিছু বুঝো। আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলো দেখে তোমরা বিভিন্ন বোর্ড পরীক্ষা তোমরা নিজেরাই অ্যানালিসিস করে দেখবে যে কোনো বোর্ডে এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আছে কিনা, যেগুলো সৃজনশীলের জন্য উপযোগী রয়েছে। জ্ঞানমূলক প্রশ্ন মিস্টেক হতে পারে, সেটি বলা যায় না। তবে অনুধাবন কিংবা তোমাদের উচ্চতর দক্ষতা প্রয়োগ এগুলোর জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এখানে 1 নং যে প্রশ্নটি রয়েছে, ব্যাপন চাপ কি? উত্তর, একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের চাপে কোনো পদার্থ বেশি ঘনত্ব বিশিষ্ট দ্রবণ হতে কম ঘনত্ব দ্রবণের দিকে দাবকের ব্যাপিত হওয়ার প্রচন্ড ক্ষমতাকে ব্যাপন চাপ বলা হয়ে থাকে। 2 নং যে প্রশ্নটি রয়েছে, ইমবাবিশন কাকে বলে বা ইমবাবিশন কি? যে প্রক্রিয়া কয়েলের জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল শোষণে তাকে ইমবাবিশন বলা হয়। যেমন কাঠ রয়েছে, ঠিক আছে, কাঠ, তারপর আরো কাঠ জাতীয় বিভিন্ন ধরনের শুকনা পদার্থ যেগুলো পানি শোষণ করে না সেগুলো হচ্ছে ইমবাবিশন জাতীয় পদার্থ। 3 নং যে প্রশ্নটি রয়েছে, অবিশ্রবণ কি অথবা অবিশ্রবণ কাকে বলে? উত্তর হচ্ছে, একই দ্রব্য বা দ্রাবক যুত্র দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আলাদা করা হলে দ্রাবকের নিম্ন ঘনত্বের দিক থেকে উচ্চ ঘনত্বের দিকে প্রভাবিত হওয়ার প্রক্রিয়াকে অবিশ্রবণ বলা হয়। অবিশ্রবণের একটি উদাহরণ হচ্ছে যেমন কিসমিস। কিসমিসকে যখন আমরা শুকাবো সেখানে তার ভিতরে যে পানি রয়েছে, কিসমিসের ভিতরে যে রস রয়েছে সেটি কিন্তু অনেক ঘনত্ব হয়ে যায়, এবং সেই শুকনো কিসমিসকে যখন আমরা পানিতে দিই সেগুলো বিভিন্ন পর্দা ভেদ করে কিন্তু আবার ফুলে ওঠে। এটি হচ্ছে অবিশ্রবণের একটি উদাহরণ। 4 নং যে প্রশ্নটি এখানে রয়েছে, রক্ত সঞ্চালন কি? উত্তর, কোনো ব্যক্তির শিরার মধ্য দিয়ে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোর প্রক্রিয়াকে রক্ত সঞ্চালন বলা হয়ে থাকে। 5 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, হিমোগ্লোবিন কি? উত্তর, হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে একটি রঞ্জক পদার্থ। 6 নং যে প্রশ্নটি রয়েছে, রক্তচাপ কি? উত্তর হচ্ছে, রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় রক্তচাপ। 7 নং যে প্রশ্নটি রয়েছে, সার্বজনীন রক্তদাতা কাকে বলে? উত্তর হচ্ছে, গ্রুপ রক্ত বিশিষ্ট ব্যক্তি সব বর্গের রক্তের ব্যক্তিকে রক্ত দিতে পারে বলে এই সার্বজনীন রক্তদাতা বলা হয়। অর্থাৎ গ্রুপ রক্ত বিশিষ্ট ব্যক্তি সব গ্রুপে যারা রক্তদান করতে পারে তাদেরকে বলা হয় সার্বজনীন রক্তদাতা বলা হয়। 8 নং যে প্রশ্নটি রয়েছে এখানে, ব্যাপন কাকে বলে? ব্যাপন, ব্যাপন কি? একই তাপমাত্রায় কোনো পদার্থের অধিক চাপের স্থান থেকে অর্থাৎ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়াকে বলা হয় কি? ব্যাপন। তো এখানে রয়েছে, একই তাপমাত্রায় কোনো পদার্থের অধিক চাপের স্থান হতে কম চাপের স্থানের বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে।
এখানে তোমাদের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে 8টি প্রশ্ন বাছাই করা হয়েছে। আশা করি তোমরা এই 8টি প্রশ্ন পড়লে তোমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্ন কমন আসবে। তারপর আমরা এখন দেখব অনুধাবন ক অংশের জন্য যে সকল প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সকল প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, মানুষের রক্তের গ্রুপ জানা প্রয়োজন। সেটি খুবই একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন ব্যক্তির লোহিত রক্তকণিকায় এ ও বি নামক দুই ধরনের অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে এ ও বি দুই ধরনের অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। একে ব্লাড গ্রুপ বলা হয় থাকে। দাতা এবং গ্রহীতার রক্তের অ্যান্টিজেন এর উপস্থিতি নিশ্চিত করার জন্য রক্তের গ্রুপ খুবই প্রয়োজন। দাতার লোহিত রক্তকণি বা কোষের কোষঝিল্লি উপস্থিত অ্যান্টিজেন যদি গ্রহীতার রক্তরসে উপস্থিত এমন অ্যান্টিবডি সংস্পর্শে আসে যা উক্ত অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া হতে গ্রহীতা বা রোগীর জীবন বিপন্ন হতে পারে। এজন্য সব গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায় না, তাই মানুষের রক্তের গ্রুপ জানা প্রয়োজন। অর্থাৎ আমরা যখন রক্তকে ট্রান্সফার করব, রক্তকে যখন এক স্থান থেকে আমরা অন্য স্থানে নিব, এক শরীর থেকে অন্য শরীরে নিব, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই গ্রুপ বিবেচনা করে আমাদের কিন্তু রক্তগুলোকে দান করতে হয়। তাই রক্তের গ্রুপটি খুবই একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে রক্তের গ্রুপের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো মানুষ যদি কোনো মৃত্যু সজ্জায় কিংবা তার রক্ত শূন্যতা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা রক্ত দান করতে পারি। দৈনিক যে প্রশ্নটি রয়েছে, প্রসাধন প্রয়োজনীয় ক্ষতি বলা হয়। প্রসাধন কি আগে তোমাকে জানতে হবে। প্রসাধন তুমি যদি সহজ ভাষায় সেটি মনে রাখতে, প্রসাধন হচ্ছে উদ্ভিদ তার যে মাটি থেকে যে খনিজ লবণ এবং পানি শোষণ করে থাকে, তার খাদ্য সংগ্রহের পর সেটি বাষ্পাকারে বায়ুমণ্ডলে আবার ছেড়ে দেয়, সেটি হচ্ছে কি প্রসাধন। ঠিক আছে, তো আমরা এখন দেখবো উত্তরটি কি রয়েছে। উদ্ভিদের জীবনে প্রসাধন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রসাধন উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে। উদ্ভিদ প্রসাধনের মাধ্যমে প্রতিনিয়ত পত্রফলক কর্তৃক শোষিত তাপশক্তি হ্রাস করে পাতার কোষগুলো তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে। গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটি উদ্ভিদের বহু ধরনের উপকার করলেও কিছু অপকারী ভূমিকা রয়েছে, যেমন অতিরিক্ত প্রসাধনের জন্য উদ্ভিদ পানি ও খনিজ লবণের ঘাটতি হয়, এমনকি উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য প্রসাধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়ে থাকে। অর্থাৎ উদ্ভিদ যখন বায়ুমণ্ডলে পানিগুলো ছেড়ে দেয়, যদি অতিরিক্ত পরিমাণে বায়ুমণ্ডলে পানিগুলো তার পাতা বা পত্ররন্ধ্র থেকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এজন্য বলা হয়ে থাকে প্রসাধন একটি প্রয়োজনীয় বা অতি প্রয়োজনীয় অমঙ্গল। অথবা এই প্রশ্নটি অন্যভাবে এসে থাকে, প্রসাধনকে নেসেসারি বলা হয় কেন, এই প্রশ্নটি এসে থেকে তোমাদের একই ধরনের উত্তর হবে। 3 নং যে প্রশ্নটি রয়েছে, অভিস্রবণ এক ধরনের ব্যাপন, ব্যাখ্যা করো। উত্তর, অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়া উভয় ক্ষেত্রে উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে পদার্থের কণাগুলো প্রভাবিত হয়। অর্থাৎ অভিস্রবণ হচ্ছে ব্যাপন, কারণ অভিস্রবণ হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কি প্রবাহিত হয়, আর ব্যাপন হচ্ছে কি উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। অবিশ্রবণে কিন্তু এটি যে বেশি ঘনত্ব রয়েছে সেটি কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর জন্য বলা হয় অবিশ্রবণ এক ধরনের ব্যাপন। প্রক্রিয়ায় বৈষম্যভেদ পর্দার প্রয়োজন হয় এবং শুধু দ্রাবক প্রবাহিত হয়, তাই বলা যায় অবিশ্রবণ একটি বিশেষ ধরনের ব্যাপন। 4 নং যে প্রশ্নটি রয়েছে, মানবদেহে কোলেস্টেরলের ভূমিকা কি। কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেরিন থেকে উৎপন্ন একটি যৌগ। উচ্চ শ্রেণীর প্রাণীজ কোষের, বিশেষ করে মানবদেহের এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ কোলেস্টেরল মানবদেহের জন্য জনন হরমোন, এন্ড্রোজেন এবং ইস্ট্রোজেন তৈরিতে সাহায্য করে। অ্যাড্রেনাল গ্রন্থির হরমোন এবং পিত্তরস তৈরিতে কোলেস্টেরলের ভূমিকা রয়েছে। সূর্যালোকের উপস্থিতিতে চামড়ার কোলেস্টেরলের থেকে ভিটামিন ডি তৈরি হয়, যা রক্তের মাধ্যমে কিডনি থেকে ভিটামিন ডির কার্যকর রূপে পরিণত হয়, এবার রক্তে ফিরে আসে। কোলেস্টেরল মাত্রা দেহের চর্বিতে দ্রবণীয়, ভিটামিনকে এ, ডি, ই এবং কে বিপাকে সহায়তা করে। স্নায়ুকোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে কোলেস্টেরলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বা সেটি জড়িত। 5 নং যে প্রশ্নটি রয়েছে, শ্বেত রক্তকণিকা দেহের প্রহরী, ব্যাখ্যা করো। শ্বেত রক্তকণিকা শরীরের ভিতরে রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা ফেগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ওই জীবাণুকে কি ধ্বংস করে দেয়। অর্থাৎ শ্বেত রক্তকণিকা জীবাণুকে কি করে, ধ্বংস করে দেয়। আমরা জানি শ্বেত রক্তকণিকার কাজ কি। শ্বেত রক্তকণিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরে যে কোনো ধরনের জীবাণু প্রবেশ করলে সেটিকে ধ্বংস করে, সেটি হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ।
শ্বেত রক্তকণিকা কিছু কিছু রোগ জীবাণুকে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ধ্বংস করে দেহকে রোগ জীবাণু মুক্ত রাখে। এভাবে শ্বেত রক্তকণিকা দেহের প্রহরীর মতো কাজ করে থাকে। এজন্য বলা হয় শ্বেত রক্তকণিকা দেহের প্রহরী। প্রশ্ন নং 6, পারফিউম ফুলের সুগন্ধ কিভাবে চারদিকে ছড়ায়? এটি একটি বেপনের উদাহরণ। বেপন, তোমরা যারা বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করছো, আশা করি বেপন সম্বন্ধে তোমাদের অনেক ধারণা রয়েছে। বেপন মানে কি ছড়িয়ে পড়ে। বেপনের অনেক উদাহরণ রয়েছে। তোমাদের কেমিস্ট্রি বইয়েও কিন্তু অনেক ধরনের উদাহরণ রয়েছে। তোমরা চাইলে সেটিও কিন্তু আহ, এই জীববিজ্ঞানে সেটিও কিন্তু তোমরা লিখতে পারবে। ফুলের সুগন্ধ বেপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়ায়। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থাকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে বলা হয় বেপন। এটি একটি ভৌত প্রক্রিয়া। ফুলের মধ্যে সুগন্ধ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ঘনত্ব বেশি থাকে। রাসায়নিক পদার্থের ঘনত্ব বেশি থাকে এবং সেটা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বাইরের পরিবেশে এসব উপাদানের ঘনত্ব কম থাকায় সেটি কি ছড়িয়ে পড়ে। তাই বেপন প্রক্রিয়ার মাধ্যমে এসব সুগন্ধি রাসায়নিক উপাদান বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে। তারপরে বেপনে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের উদাহরণ রয়েছে, রয়েছে নীলের দ্রবণ, তারপর রয়েছে স্যান্ড, পারফিউম সেন্ট একই ধরনের। তারপর আমরা যদি কোনো একটি খাটাল করে রেখে দিই, যে কোনো ধরনের ফল রেখে দিই, সে ফলের সুগন্ধ ছড়িয়ে পড়ে, সেগুলো কিন্তু বেপনের উদাহরণ। অর্থাৎ এক কথা, সহজ কথা মনে রাখবা, যদি কোনো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো কিছু ছড়িয়ে পড়ে সেটি হচ্ছে কি বেপন। 7 নং যে প্রশ্নটি রয়েছে, উদ্ভিদের পানির ভূমিকা ব্যাখ্যা করো। উদ্ভিদ দেহে পানির ভূমিকা ব্যাখ্যা করো। পানি একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান, যেটি জীবজগতের জন্য বলা হয় কি প্রাণ। অর্থাৎ পানি ছাড়া কোনো জীব কি বাঁচতে পারে না। তাহলে উদ্ভিদ দেহে শুধু না, জীব দেহেও পানির ভূমিকা রয়েছে। তো আমরা চেষ্টা করব উদ্ভিদ দেহে পানির ভূমিকা কি সেটি নিয়ে আলোচনা করার। প্রোটোপ্লাজম সজীব রাখতে। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে, আমরা জানি প্রত্যেকটি জীব হচ্ছে কোষ দ্বারা গঠিত। আর কোষের ভিতরে অর্ধস্বচ্ছ জেলের ন্যায় যে পদার্থ থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম সজীব রাখতে পানির বিকল্প নেই। অর্থাৎ প্রোটোপ্লাজমকে সজীব রাখতে কি আহ পানির বিকল্প নেই। এখানে পানির হবে, পানির বিকল্প নেই, এটি হচ্ছে পানির, ঠিক আছে। পানির বিকল্প নেই। একটি সংকুচিত প্রোটোপ্লাজম কোষকে বাঁচাতে চাইলে দেরি না করে পানি সরবরাহ ব্যবস্থা করতে হবে। প্রসাধন এবং সালোক সংশ্লেষণের প্রক্রিয়া চালু রাখতে পরিমাণ মতো পানি সরবরাহ নিশ্চিত করা দরকার। অর্থাৎ প্রসাধন এবং সালোক সংশ্লেষণ, অর্থাৎ উদ্ভিদ যে প্রক্রিয়া খাদ্যগুলো গ্রহণ করে থাকে বা খাদ্য তৈরি করে থাকে, সেটিতে কিন্তু উদ্ভিদ সাধারণত সে পানি আগে খনিজ লবণ এবং পানি সেটিকে শোষণ করে নিয়ে যায় পাতায়, এবং সেই পানি থেকে কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের সাহায্যে কি করে থাকে, খাদ্য তৈরি করে থাকে। তো এখানে সালোক সংশ্লেষণের জন্য পানিটি খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটি উদ্ভিদের কোষকে সজীব রাখতে পানির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখন আমরা দুপুর বেলায়, একটি কথা তোমাদের একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই, তাহলে তোমরা আহ, খুব সহজে বুঝতে পারবে। আহ, প্রচন্ড প্রখর রোদে যখন তোমাদের গাছের পাতাগুলো তোমরা নিবা, দেখবা সেই পাতাগুলো সংকুচিত হয়ে গেছে, মুচকে গেছে, হ্যাঁ, সেগুলো হেলিয়ে পড়েছে। কারণ সেগুলো থেকে পানিটি কি, রৌদ্রের তাপে পানিগুলো বাষ্পাকারে সেগুলো উড়ে যাচ্ছে বা বাষ্পিত হয়ে যাচ্ছে। ফলে তাদের কোষগুলো কি সংকুচিত হয়ে যায়, এবং এই কোষগুলো যখন সংকুচিত হয়ে যায় তখন পাতাগুলো ঝুলে পড়ে, সংকুচিত হয়ে যায়, এলোমেলো ভাবে সেগুলো পড়ে থাকে। তো বিশেষ করে হচ্ছে যখন আবার বিকেল বেলা আসে, আমরা জানি যে উদ্ভিদ সারা দিন কি করে, সারাদিন সূর্যালোক যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ সে তার খাদ্য তৈরি করবে, এবং সূর্যালোক যখন থাকবে না তখন সে কি করে, তখন তার কাজ হচ্ছে নিচ থেকে পানি সংগ্রহ করা। অর্থাৎ সে পানি সংগ্রহ করে রাখবে পাতায়, এবং সূর্যালোক আবার পরদিন যখন সকালবেলা সূর্য উদয় হবে তখন সময় থেকে আবার উদ্ভিদ তার খাদ্য, সে নিজের খাদ্য নিজে তৈরি করতে থাকবে। তো এটির জন্য উদ্ভিদের আহ জীবন বাঁচাতে, যে কোনো জীবের জীবন বাঁচাতে পানি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তোমরা অনেকেই লক্ষ্য করে দেখবে, রাতের বেলা যখন তোমরা বাঁশ কিংবা কলা গাছ কিংবা খেজুরের রস যখন সময় অনেক মানুষ সংগ্রহ করে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু রাতের বেলা করা হয়। কারণ রাতের বেলায় কি হয়, সূর্যালোক যখন সময় চলে যায় তখন গাছগুলো কি করে, তাদের যে জাইলেম ফাইবার রয়েছে সেই ফাইবার দ্বারা পানিগুলোকে কি করে নিচ থেকে শোষণ করে নেয়, এবং তাদের পাতার মধ্যে জমা করে রাখে। তো এজন্য শুষ্ক মৌসুমে বড় বড় উদ্ভিদ পানি সেচ দিতে হয়। অর্থাৎ শুষ্ক মৌসুমে বড় বড় উদ্ভিদে পানি সেচ দিতে হয়,
যদি পরিমাণ মতো পানি না পায় সেক্ষেত্রে তাদের যে কোষগুলো রয়েছে সেগুলো প্রোটোপ্লাজমের ঘাটতি দেখা দিবে এবং পাতা ঝরে যায়। আমরা অনেক সময় কিন্তু লক্ষ্য করে দেখবা তোমরা, বিশেষ করে বসন্তকাল যখন সময় আসে অর্থাৎ শুষ্ক মৌসুমে অনেক গাছের পাতা কি হয়ে যায়, ঝরে যায়। কারণ কি? কারণ পরিমাণ মতো তখন পানি প্রত্যেকটি গাছ পায় না। আমরা কিন্তু সবগুলো গাছে কিন্তু সেচ দিই না। যে গাছগুলো সেচ দেওয়া হয় সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভালো থাকে, কিন্তু যে গাছগুলোতে সেচ দেওয়া হয় না সেগুলো কিন্তু দেখা যায় পাতাগুলো কি ঝরে যায়। পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক। প্রত্যেকটি দ্রবণীয় কাজে পানিকে ব্যবহার করা হয়। বিপাকীয় অনেক বিক্রিয়া পানির গুরুত্ব অপরিসীম। উদ্ভিদের কোষ বৃদ্ধির চলনে পানির ভূমিকা রয়েছে। এখন আমরা জানবো ৮ নং যে প্রশ্নটি রয়েছে, উচ্চ রক্তচাপ কেন হয়? রক্ত চলাচলের সময় রক্তনালী গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। আমরা কন্টিনিউ কিন্তু আমাদের শরীরে রক্তগুলো চলাচল করছে। স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপকে বলা হয় উচ্চ রক্তচাপ, এবং স্বাভাবিকের চেয়ে কম যেটি চলে সেটিকে বলা হয় নিম্ন রক্তচাপ। আমরা অনেকে কিন্তু প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার এটির সাথে খুবই পরিচিত রয়েছে। হাই প্রেশার হচ্ছে উচ্চ রক্তচাপ এবং লো প্রেশার হচ্ছে নিম্ন রক্তচাপ। বাবা বা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে তাদের সন্তানের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যারা স্নায়বিক চাপে বেশি ভোগেন অথবা ধূমপানের অভ্যাস আছে তাদের রক্তচাপ হওয়ার আশঙ্কা দেখা দেয়। দেহের ওজন বেশি বেড়ে গেলে কিংবা লবণ চর্বিযুক্ত খাদ্য বেশি খেলে, এমনকি পরিবারের সদস্যদের ডায়াবেটিস কিংবা কোলেস্টেরলের পূর্ব ইতিহাস থাকলে উচ্চ রক্তচাপ দেখা দেয়। ৯ নং যে প্রশ্নটি রয়েছে, আদর্শ রক্তচাপ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। চিকিৎসকদের মধ্যে পরিণত বয়সে একজন মানুষের আদর্শ রক্তচাপ সাধারণত ১২০ থেকে ৮০। অর্থাৎ তোমাদের প্রেশার, আমরা অনেকেই প্রেশার, রক্তচাপ অনেকেই আমরা জানি না, অনেকেই রক্তচাপের সাথে পরিচিত না, কিন্তু প্রেশার, মানুষের প্রেশার শুনলেই কিন্তু আমরা একটি রোগের কথা মনে পড়ে যায় প্রত্যেকেরই। তো প্রেশার এটি সাধারণত হচ্ছে কি রক্তচাপ। তো যে কোনো মানুষের রক্তচাপ অর্থাৎ সেটি থাকতে হবে ১২০/৮০, অর্থাৎ ১২০/৮০ হচ্ছে সেটি হচ্ছে স্বাভাবিক। যদি তার চেয়ে কম বেশি হয় তাহলে সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ, হাই প্রেশার এবং লো প্রেশার, সেটি আমরা বিবেচনা করে থাকি। তো রক্তচাপকে দুটি সংখ্যা উল্লেখ করা হয়, প্রথমটি উচ্চমান এবং দ্বিতীয়টি নিম্নমান। রক্তচাপকে সিস্টোলিক চাপ বলা যায়, আদর্শ মান ১২০ মিলিমিটারের নিচে। নিম্ন রক্তচাপকে ডায়ালিটিক ডায়াস্টোলিক চাপ বলে। এই চাপের আদর্শ মান হচ্ছে ৮০ মিলিমিটারের নিচে। ফ্লুইড অফ লাইফ বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম জীবদের ভৌতপৃতি। এই প্রোটোপ্লাজম শতকরা ৯০ ভাগ হচ্ছে কি পানি। প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগ পানি থাকে। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মারা যেতে পারে। কিছুক্ষণ পূর্বে এটির একটি ব্যাখ্যা দিয়েছিলাম তোমাদের যে প্রোটোপ্লাজম কি। তাই জীবের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, এ কারণেই পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়ে থাকে। ১১ নং যে প্রশ্নটি রয়েছে, প্রসাধন কে কেন অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়? এটিও তোমাদের পূর্বে আলোচনা করা হয়েছে। প্রসাধন উদ্ভিদের জীবনে প্রসাধন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রসাধন উদ্ভিদের পানি শোষণে সাহায্য করে। উদ্ভিদ প্রসাধনের মাধ্যমে প্রতিনিয়ত পত্রফলক কর্তৃক শোষিত তাপশক্তি হ্রাস করে। পাতার কোষগুলো তাপমাত্রা সহনশীল পর্যায়ে রাখে। গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটি উদ্ভিদের বহু ধরনের উপকার করলেও কিছু অপকারী ভূমিকা রয়েছে, যেমন অতিরিক্ত প্রসাধনের জন্য পানি ও খনিজ লবণের ঘাটতি হয়, এমনকি উদ্ভিদের মৃত্যুর পর্যন্ত হতে পারে। এজন্য প্রসাধনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়ে থাকে। ইমবাইবেশন কি? ইমবাইবেশন বলতে কি বোঝায়? কয়লেট জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবেশন। অর্থাৎ কয়লেট জাতীয় শুকনা পদার্থ যেমন বাঁশ, কাঠ এগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কয়লেট জাতীয় পদার্থ। কোষপ্রাচীর প্রোটোপ্লাজম কয়লেট ধর্মীয় হয়। ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। এছাড়াও অঙ্কুরোদ্গমের পূর্বে শুষ্ক বীজ ইমবাইবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। অর্থাৎ শুকনা বীজগুলোকে যখন আমরা পানিতে ভিজিয়ে রাখি সেক্ষেত্রে সেগুলো কি করে, এই শুকনো বীজগুলো পানি শোষণ করে নেয়, সেটিও কিন্তু একটি ইমবাইবেশন প্রক্রিয়া। ১৩ নং যে প্রশ্নটি রয়েছে, আর স্পেক্টর বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকায় প্লাজমা মেমব্রেন অবস্থিত একটি অ্যান্টিজেন হলো আর স্পেক্টর। লোহিত রক্তকণিকায় প্লাজমা মেমব্রেন, মেমব্রেন বলতে কি বোঝায়? মেমব্রেন হচ্ছে একটি কোষের আবরণ, অর্থাৎ যে পর্দা দ্বারা কোষ আবদ্ধ থাকে বা কোষ বেষ্টিত থাকে সেটি হচ্ছে কি মেমব্রেন। তো ১৯৪০ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার রেসাস স্পেক্টর বা সংক্ষেপে আর স্পেক্টর আবিষ্কার করেন। আরএস ফ্যাক্টর যুক্ত রক্তকে বলা হয় আরএস প্লাস এবং আরএস ফ্যাক্টর বিহীন রক্তকে বলা হয় আরএস রক্ত। এখন আমরা জানবো তোমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তোমরা অবশ্যই এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমরা নিজেরাই অ্যানালাইসিস করে দেখবে যে এই প্রশ্নগুলোর বাইরে তোমাদের বোর্ডে কোনো প্রশ্ন আসছে কিনা।
আশা করি তোমরা কোনো প্রশ্ন পাবে না। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন থেকে কিন্তু বোর্ডে যে সৃজনশীল গুলো হয়ে থাকে, এই সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত এসে থাকে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো, তোমরা যদি সেই প্রশ্নগুলো বেসিক ধারণা এবং পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যাও, তাহলে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা সেটি লিখতে পারবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, উদ্ভিদে পানি এবং খনিজ লবণ শোষণ প্রক্রিয়া এবং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্নের বোর্ড রেফারেন্স পাশে দেওয়া আছে। তোমরা চাইলে তোমাদের কাছে টেস্ট পেপার কিংবা সাপ্লিমেন্ট কিংবা গাইড বই রয়েছে, সেগুলো থেকে সেগুলো দাগিয়ে তোমরা পড়তে পারো। প্রশ্ন নং 3, প্রসাধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, তা মূল্যায়ন করো। প্রশ্ন নং 4, রক্ত উপাদানের কাজ ব্যাখ্যা করতে পারো, ব্যাখ্যা করো। প্রশ্ন নং 5, মানবদেহে রক্ত সঞ্চালন কার্যক্রম বর্ণনা করো। প্রশ্ন নং 6, হৃৎপিণ্ডের গঠন ও কাজ বর্ণনা করো। প্রশ্ন নং 7, হৃৎপিণ্ডে গঠনগতভাবে এর কার্যক্রমের সাথে অভিযোজিত তাপ বিশ্লেষণ করো। প্রশ্ন নং 9, রক্তর গ্রুপ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রক্ত নির্বাচন করো। প্রশ্ন নং 10, রক্তদানের নিয়মাবলী এবং এর সামাজিক দায়বদ্ধতা বর্ণনা করো। এখানে তোমাদের সৃজনশীলের জন্য 10টি প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই 10টি প্রশ্ন দিয়েই দেখবে তোমরা বিভিন্ন বোর্ডে কিন্তু প্রশ্ন এসেছে। সকল বোর্ডে কিন্তু এই 10টি প্রশ্ন থেকে সাধারণত কোয়েকশন গুলো হয়ে থাকে। তো তোমাদেরকে প্রথমে বলেছি সহজ টেকনিকের মাধ্যমে, অর্থাৎ তোমাদের এই 10টি প্রশ্ন পরে যদি তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আনসার করতে পারো, তাহলে অবশ্যই তোমাদের এই টেকনিকগুলো অবলম্বন করে প্রত্যেকটি বিষয় তোমাদের পড়াশোনা করতে হবে, তাহলে তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। তো তোমাদের প্রত্যেকটি বিষয়ের এ ধরনের সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে ভালো ফলাফল করা যাবে এবং গুরুত্বপূর্ণ যে সকল সাজেশন এবং দিক নির্দেশনা দেওয়া হবে, প্রত্যেকটি যদি তোমরা অনুসরণ করো, আশা করি তোমরা এসএসসি তে একটি ভালো ফলাফল করতে পারবে এবং প্রত্যেকটি বিষয় তোমরা পাস করতে পারবে। একটি বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, পাস করতে কিন্তু বেশি মার্কের প্রয়োজন নয়, পাস করতে কিন্তু অল্প মার্ক হলেই পাস হয়ে যায়। কিন্তু অনেকে দেখা যাচ্ছে বেশি পড়ে কিন্তু পরীক্ষা ফেল করে, তবে সেটি করা যাবে না। অবশ্যই তোমাদের প্রত্যেকটি বিষয়ের যদি এভাবে প্রত্যেকটি পার্ট সম্বন্ধে তোমাদের ধারণা থাকে, বেসিক ধারণা থাকে এবং তোমরা যদি প্রত্যেকটি পার্ট থেকে ন্যূনতম কিছু লিখতে পারো, তাহলে তোমাদের কিন্তু কখনোই ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলের যে দিক নির্দেশনাগুলো রয়েছে সে অনুসারে যদি পড়াশোনা করো, তোমাদের কখনোই রেজাল্ট খারাপ হবে না। আশা করি তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে আবারও অন্য কোনো একটি টপিক নিয়ে।